ব্যালস্ট্রিয়া হচ্ছে শেখ হাসিনার মতো একজন ভয়ানক গণহত্যাকারী, যিনি পেশায় একজন সার্বিয়ান আর্মি জেনারেল। এই ব্যালস্ট্রিয়া নিজের ক্ষমতার অপব্যবহার করে গণহারে মুসলিমদের হত্যা করছে। এমনকি ব্যালস্ট্রিয়া চাচ্ছে সার্বিয়া থেকে মুসলিমদের নাম চিরতরে মুছে দেওয়ার জন্য। অন্যদিকে আমেরিকা চাচ্ছে না যে ব্যালস্ট্রিয়া জীবিত থাকুক, কারণ সে বেঁচে থাকলে মুসলিমদের সাথে আরও অনেক নিরীহ মানুষ মারা যাবে। এখন আমেরিকা ব্যালস্ট্রিয়াকে মারতে দুজন দুর্ধর্ষ স্নাইপার পাঠায়, কিন্তু এই স্নাইপারগুলো সার্বিয়াতে গিয়ে চরমভাবে ফেসে যায়, কারণ সেই দেশেও তাদের মতো আর দক্ষ স্নাইপার এবং সৈন্যবাহিনী রয়েছে। বিশেষ করে আমেরিকান স্নাইপার এবং সার্বিয়ান স্নাইপার মধ্যে তুমুল লেভেলের যুদ্ধ হয়। এখন শেষ পর্যন্ত আমেরিকান স্নাইপাররা কি তাদের মিশন সম্পন্ন করতে পেরেছিল, নাকি মিশন সম্পন্ন করার আগে তাদের কবর রচনা হয়েছিল? মুভির প্রতি মুহূর্তে রয়েছে টান টান উত্তেজনা। আপনি একবার দেখা শুরু করলে একদম ভিতরে ঢুকে যাবেন আর বেরোতে পারবেন না। মুভিটির নাম স্নাইপার 2। সো মুভির শুরুতে আমরা লক্ষ্য করি যে থমাস বেশ কিছু নবীন সৈন্যকে স্নাইপার ট্রেনিং দিচ্ছে। অ্যাকচুয়ালি থমাসের চাকরি শেষ হয়ে যাওয়ার জন্য সে একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করছে। তার কাজই হচ্ছে নতুন সৈন্যদের স্নাইপার ট্রেনিং দেওয়া। এখন স্নাইপার ট্রেনিংয়ের এক ফাঁকে নবীন সৈন্যগুলো ভুলবশত থমাসের উপরে গুলি চালায়। যদিও ভাগ্যক্রমে থমাস এই যাত্রায় বেঁচে যায়, তবে সে নবীন সৈন্যদের উপরে প্রচণ্ড রেগে যায়। সে তাদেরকে বলতে থাকে, শালা মাদার বুটরা, তোরা কি দেখিস না কোনটা মানুষ আর কোনটা প্রাণী? সৈন্যরা জানায়, সরি স্যার, আমরা ভেবেছিলাম এটা হরিণ হবে, তাই গুলি চালিয়েছি। থমাস বলে, শালা গাধার দল, মানুষ আর হরিণের পার্থক্য বুঝিস না তোরা? আগে তোরা সবাই হরিণ আর মানুষের পার্থক্য বুঝ, তারপর ট্রেনিং করতে আসবি। এবার থমাস রাগ করে অবশেষে সকল জিনিসপত্র গুছিয়ে বাসা যাওয়ার জন্য বের হয়। তবে তার বন্ধু চার্লস জানায়, থমাস তুমি এভাবে যেতে পারবে না, তুমি চলে গেলে কে সৈন্যদেরকে স্নাইপার ট্রেনিং শেখাবে? তার চেয়ে বড় কথা হলো সৈন্যরা তাদের টাকা ফেরত চাইবে। থমাস জানায়, দেখো বন্ধু, এগুলো আমার দেখার বিষয় না, আর আমি চাই না যে এসব সৈন্যদের ট্রেনিং দিতে গিয়ে আমি আমার নিজের জীবনটা হারিয়ে ফেলি। সো আমি গেলাম। এখন থমাস গাড়ি চালিয়ে যখন বাড়ির দিকে যাচ্ছিল, তখন সে লক্ষ্য করে যে একটা গাড়ি তাকে ফলো করছে। এবার থমাস নিজের গাড়ি থামালে সেই গাড়ি থেকে দুজন সিআই অফিসার বাইরে আসে। একজনের নাম হচ্ছে জেমস এবং অপরজনের নাম হচ্ছে ড্যান। থমাস তাদেরকে দেখে বলে, হঠাৎ আপনারা কি মনে করে স্যার? জেমস বলে, একটা মিশনের জন্য তোমাকে খুব প্রয়োজন। থমাস বলে, স্যার আপনারা একজন 50 বছরের বুড়ো মানুষকে মিশনে পাঠাবেন, এটাই কখনো ভাবা যায়? আর আপনাদের কি মনে হয় আমি কাজটা করতে পারবো? ড্যান জানায়, শোনো থমাস, আমরা অনেক মেইন স্নাইপার দেখেছি, কিন্তু তোমার মতো কেউই ছিল না, কাজে আমরা তোমাকে এই মিশনের জন্য হায়ার করতে চাইছি। থমাস বলে, তো কি করতে হবে আমাকে বলেন। এখন ড্যান থমাসকে একটা ছবি দিয়ে বলে, ইনি হচ্ছেন সার্বিয়ান জেনারেল ব্যালস্ট্রিয়া। ব্যালস্ট্রিয়া নিজেকে 23 হোম গার্ড মনে করে। এমনকি ব্যালস্ট্রিয়া সার্বিয়ার মুসলিম অধ্যুষিত এলাকায় হিট অ্যান্ড রান জাতিগত নির্মূল অভিযান পরিচালনার জন্য দায়ী। মানে প্রত্যেক দেশে এমন মুসলিম বিদ্বেষী লোক আছে যারা মুসলিমদেরকে দেখলেই মেরে ফেলতে চায়। এমনকি তারা চায় না যে মুসলিমরা শান্তিমতো বসবাস করুক। পাশে থেকে জেমস বলে, ব্যালস্ট্রিয়া মুসলিমদের আরও বড় ক্ষতি করার আগে তাকে মেরে ফেলতে হবে। থমাস বলে, এই কাজের জন্য তো অন্য স্নাইপার ছিল, তাদেরকে বলতে পারতেন, আপনারা আমাকে বলছেন কেন? ড্যান জানায়, আপনার স্নাইপার ক্যারিয়ার মতো এত উজ্জ্বল ক্যারিয়ার আর কারো নেই। আমাদের টিমে আরও অনেকে আছে, তবে তাদের অনেক মিস হয়, তার জন্য আমরা আপনাকে চুজ করছি। অ্যাকচুয়ালি গাইস, থমাস খুবই সূক্ষ্ম একজন স্নাইপার। সে লং শটে 1.1 মাইল দূরের লোক এবং শেষ মিশনে 1.47 মাইল দূরের মানুষ পর্যন্ত সে মেরেছে। ড্যান থমাসকে বলে, বুঝতে পারছেন এটা একটা সুইসাইড মিশন, কাজে আপনি মিশনে গিয়ে সতর্ক থাকবেন, কারণ এখানে আপনার মৃত্যু হতে পারে। থমাস জানে, আমি জানি এটা সুইসাইড মিশন, আর এই মিশনে কাজ করতে আমার কোনো আপত্তি নেই, তবে আমার একটা শর্ত আছে। কি সেই শর্ত? থমাস নিজের রিটায়ার করা র্যাঙ্ক ফেরত চায়, অর্থাৎ সে আগে যেই পদে ছিল সেই পদটা ফেরত চায়। ড্যান বলে, এটা কোনো ব্যাপারই না, আমরা তোমার শর্তে রাজি। পরদিন হেডকোয়ার্টারে গিয়ে থমাস জানায় তার একজন স্পটার বা সহকারী প্রয়োজন, কারণ সে একা এই মিশন হ্যান্ডেল করতে পারবে না। থমাসের কথা শুনে জেমস একজন স্পটার নিয়ে আসে, যার নাম হচ্ছে মিস্টার কোল। কোলের ইতিহাসটা খুবই বিবর্ণ। সে তার একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে হত্যা করেছে, কারণ তার অফিসার বিশ্বাসঘাতকতা করেছিল। কোলের ইতিহাস শুনে থমাস বেশ ঘাবড়ে যায়, এ কেমন স্পটার, আবার একে নিয়ে মিশনে গেলে উল্টো আমাকে মেরে দেয় কিনা তারও তো বিশ্বাস নেই। থমাসের কাছে কোলের আচার আচরণ ও সুবিধার মনে হচ্ছিল না। এখন কোল থমাসের দিকে লক্ষ্য করে বলে, আমার ফ্রিডম চাই, অর্থাৎ মুক্তি চাই। গাইস, আপনারা এই ফ্রিডম শব্দটা মনে রাখেন, কারণ এটা বেশ ইম্পর্টেন্ট, কারণ এই ফ্রিডম শব্দের সাথে বাংলাদেশের আয়নাঘরের বেশ মিল রয়েছে। এবার থমাস কোলকে স্নাইপার বিষয়ে বেশ কিছু কঠিন প্রশ্ন করে, মানে স্নাইপার দিয়ে দূরের মানুষ কীভাবে মারতে হবে বা ডিস্টেন্স কাছে হলে কীভাবে মারতে হবে ইত্যাদি বিষয় আর কি। কোল থমাসের সকল প্রশ্নের উত্তর খুব সহজেই দিয়ে দেয়। কোলের উত্তর শুনে থমাস বুঝতে পারে ছেলেটার চালচলন অদ্ভুত হলেও সে স্নাইপার চালনায় বেশ বুদ্ধিমান। সো পরদিন তারা হেলিকপ্টার দিয়ে সার্বিয়ার গিলাউশোর একটা চার্চে চলে যায়, যেখানে তাদের সাথে সোফিয়া নামের একজন মেয়ের দেখা হয়। অ্যাকচুয়ালি সার্বিয়াতে এই মেয়েটাই তাদের টার্গেট দেখিয়ে দেবে এবং সকল ধরনের জিনিসপত্র দিয়ে সাহায্য করবে। এই কিউট মেয়েটার নামই হচ্ছে সোফিয়া। কোল থমাস দুজনে সোফিয়াকে দেখে খুবই অবাক হয়।
তারা ভেবেছিল কোনো বয়স্ক মানুষ হয়তোবা তাদেরকে সাহায্য করবে, কিন্তু এত কিউট একটা মেয়ে তাদেরকে সাহায্য করবে এটা তাদের ধারণাতে ছিল না। কোল তো সোফিয়াকে দেখেই ক্রাশ খেয়ে যায়। সে তার দিকে তাকিয়ে চোখই ফেরাতে পারছিল না। বিষয়টা শুধু কোল পর্যন্ত না, যিনি স্ক্রিপ্ট লিখেছেন, যিনি ভয়েস দিচ্ছেন, তারও বেশ ভালো লেগেছে। সে যাই হোক, এবার থমাস বলে, আচ্ছা আমাদের কি করতে হবে, আর আমাদের প্যাকেজ নিয়ে এসেছো কি? প্যাকেজ বলতে ব্যালস্টোরিয়ার ছবি আর তাকে হত্যা করার প্রসেস। এখন সোফিয়া থমাসকে একটা ছবি দিয়ে জানায় এর নাম হচ্ছে ব্যালস্টোরিয়া, আর এই ছবিটা কিছুদিন আগে মিনিস্ট্রি অফ বিল্ডিং এর পাশে উঠানো হয়েছিল। মিনিস্ট্রি অফ বিল্ডিং এর পাশে একটা বিল্ডিং রয়েছে যেখান থেকে খুব সহজেই ব্যালস্টোরিয়াকে স্নাইপার দিয়ে মারা যাবে। থমাস বলে, তাহলে চলো সেই বিল্ডিং এ, এরপর না হয় ডিসাইড করা যাবে কিভাবে তাকে মারবো। গাড়ি দিয়ে যাওয়ার সময় সোফিয়া তাদেরকে জানায় ব্যালস্টোরিয়া প্রতিদিন 7:30 মিনিস্ট্রি অফ বিল্ডিং এর নিচে আসে। এরপর সে 6 কদম পা হেঁটে অফিসে প্রবেশ করে, মানে গাড়ি যেখানে দাঁড়ায় সেখান থেকে তার অফিস হচ্ছে 6 মিটার দূরে। থমাস বলে, সমস্যা নেই, আমরা এই সময়ের মধ্যেই তাকে মেরে ফেলবো। তার কথা শুনে সোফিয়া জানায়, শোনো, এই শহরের রাস্তাগুলো খুবই সরু আর পুরাতন, কাজেই ব্যালস্টোরিয়াকে মারার পর এই শহর থেকে পালানো তোমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। এখন রাতের বেলা সোফিয়া থমাসকে একটা স্নাইপার দিয়ে জানায় আমাদের সাধ্যর মধ্যে এটাই বেস্ট স্নাইপার। থমাস জানায় সমস্যা নেই, এটা দিয়ে কাজ হয়ে যাবে। এবার সোফিয়া বলে, শোনো, ব্যালস্টোরিয়াকে মারার পর শহরের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে। তোমরা ঠিক এই সুযোগে চার্চে আসবে যেখানে আমি থাকবো। এরপর আমি তোমাদেরকে সুযোগ বুঝে এই দেশ থেকে বাইরে পালিয়ে যেতে সহযোগিতা করব। থমাস জানায় ঠিক আছে, আমি কাজ শেষ করে চার্চে ফিরে যাব। এখন সোফিয়া তাদেরকে বিদায় জানিয়ে বাইরে চলে যায়। সে চলে গেলে কোল থমাসকে জানায় মেয়েটা বেশ সুন্দর, আমি ভাবিও নি যে এমন একটা মেয়ে আসবে। তার কথা শুনে থমাস বলে, শোনো, আমরা এখানে কাজ করতে আসছি, আমরা আমাদের কাজ শেষ করে এখান থেকে চলে যাব। আর কাজ করতে গিয়ে নো ডিস্ট্রাকশন, নো সাইট সিং এর কোনোটাই হওয়া বা করা যাবে না, শুধু কাজ আর কাজ, ঠিক আছে? কোল বলে, ঠিক আছে বস, আমি বুঝতে পেরেছি। এখন রাতের বেলা তারা দুজন ছাদের উপরে গিয়ে মিনিস্ট্রি অফ বিল্ডিং এর উপর নজর রাখছিল। কোল থমাসকে জানায় আমাদের উচিত অন্য একটা বিল্ডিং থেকে টার্গেট ফিক্সড করা, কারণ এখান থেকে শুট করলে প্রবলেম হতে পারে। কোলের কথা শুনে থমাস জানায়, শোনো, এই জায়গাটা সেফ, যার জন্য সোফিয়া আমাদেরকে এখানে নিয়ে এসেছে, কাজে আমরা কালকে এখান থেকে ব্যালস্টোরিয়াকে শুট করব। সো পরদিন সকালে থমাস স্নাইপার নিয়ে প্রস্তুত, তার পাশে ছিল কোল। এখন থমাসরা অনেকক্ষণ অপেক্ষা করার পর লক্ষ্য করে যে ব্যালস্টোরিয়া তার টিম সহকারে মিনিস্ট্রি অফ বিল্ডিং এর কাছে আসছে। তবে সমস্যা হলো তার চারিপাশে এত পরিমাণ শূন্য যে তাকে শুট করাটা কঠিন ব্যাপার। এখন ব্যালস্টোরিয়া একটু সামনে গিয়ে দাঁড় হলে কোল থমাসকে শুট করতে বলে। এবার থমাস যেই না শুট করতে যাবে তখনই সে তার সামনে সবকিছু ঝাপসা দেখতে শুরু করে। পাশে থেকে কোল জানায়, কি করছো, এখনই শুট করে দাও, না হলে সে চলে যাবে। এবার থমাস দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে ব্যালস্টোরিয়াকে শুট করে মেরে ফেলে। এদিকে ব্যালস্টোরিয়ার গাটরা চারিদিকে খুঁজছিল যে কই থেকে শুট করা হলো। অন্যদিকে থমাস আর কোল বিল্ডিং থেকে নেমে রাস্তায় চলে এসেছে। কোল থমাসকে জানায় আমাদের উচিত আলাদা হয়ে এলাকা ত্যাগ করা, কারণ আমরা দুজনে একসঙ্গে সোফিয়ার সাথে চার্চে দেখা করতে গেলে বিপদে পড়ে যাব। তবে থমাস জানায় নো, আলাদা হওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা দুজনে একসাথে চার্চে যাব দেখা করতে। এদিকে সার্ভেন্ট সৈন্যগুলো সামনে যাকে পাচ্ছিল তাকে সার্চ করছিল যে কোনো স্নাইপার পাওয়া যায় কিনা। থমাসরা চার্চের কাছে এসে লক্ষ্য করে যে সার্ভেন্ট সৈন্যগুলো পুরো চার্চ ঘিরে ফেলেছে। এখন তো কোনোভাবে চার্চে যাওয়া সম্ভব না। চার্চের সামনে থেকে সোফিয়া ইশারা করে থমাসকে জানায় প্লিজ এখানে এসো না, অন্য কোথাও পালিয়ে যাও। এবার থমাস কোলকে জানায় আমাদের প্ল্যান চেঞ্জ করতে হবে। যথারীতি তারা সৈন্যদের হাত থেকে বাঁচার জন্য একটা ট্রামে উঠে পড়ে, কিন্তু ট্রামে উঠেও শান্তি নেই। তারা দুজনে ভয় পাচ্ছিল এই বুঝি বিপদ চলে আসবে, এবং তাদের এই ধারণাটাই সঠিক হয়। কিছু দূর যাওয়ার পর তারা লক্ষ্য করে যে সৈন্যরা রাস্তা ব্লক করে রেখেছে। এই দৃশ্য দেখে তো থমাস আর কোলের হুঁশ উড়ে যায়। এখন তারা বাঁচবে কি করে? তাদের এই বিপদকে আরও বাড়িয়ে দিয়ে একজন অফিসার গাড়ির ভিতরে প্রবেশ করে যাত্রীদেরকে চেক করছিল। এবার অফিসারটা যেই না থমাসকে চেক করতে যাবে ঠিক তখন এসে তার বন্দুককে নিয়ে উল্টো তাকে আটকে ফেলে, এবং থমাস নিজে গাড়ি স্টার্ট করে সামনে থাকা সকল পুলিশকে উড়িয়ে দিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তবে পিছন থেকে কিছু সোলজার তাদের উপরে লাগাতার গুলি বর্ষণ করে। সোলজারদের গুলি বর্ষণের ফলে থমাসরা একদম কোণঠাসা হয়ে পড়েছে। তারা বের হতে পারছে না, আবার লুকাতেও পারছে না। এখন সোলজারদের লাগাতার গুলি করার ফলে ট্রাম গাড়িটা সামনে গিয়ে ক্রাশ করে, আর ঠিক এই সুযোগে থমাসরা গাড়ি থেকে নেমে পালাতে শুরু করে। তবে বিপদ যেন তাদের পিছুই ছাড়ছে না, কারণ একদল সোলজার থমাস আর কোলকে ধরার জন্য পিছু করছে। দৌড়ানোর সময় কোল বুঝতে পারে তারা এভাবে আর কিছুক্ষণ দৌড়ালে দুজনে ধরা পড়ে যাবে, অর্থাৎ এই পরিস্থিতির মধ্য থেকে দুজনে কোনোভাবে পালাতে পারবে না। অতএব কোল নিজেকে বিসর্জন দেয়, মানে সে পুলিশের কাছে ধরা দিয়ে থমাসকে পালাতে সাহায্য করে। এখন রাতের বেলা সার্বিয়ান সৈন্যরা কোলকে ইচ্ছে মতো খাতিরদারি করে, তবে এত মার খাওয়ার পরেও কোল নিজের মুখ খুলে না। সৈন্যগুলো জানায় তুই যদি নিজের মুখ না খুলিস তাহলে তোকে মেরে ফেলা হবে, কিন্তু কোল নিজের কথায় অটল, সে মরে গেলেও মুখ খুলতে রাজি নয়। অন্যদিকে থমাস সোফিয়ার বাসায় গিয়েছে তার সঙ্গে দেখা করার জন্য। সোফিয়া তাকে জানায় কোলকে স্পঞ্জা প্রিজনে আটকে রাখা হয়েছে। থমাস বলে আমি তো কোনোদিন এই প্রিজন বা জেলের নাম শুনিনি। সোফিয়া বলে তুমি কেন, কেউই এই বিষয়ে জানে না।
অ্যাকচুয়ালি এটা হচ্ছে ব্যালস্টোরিয়ার গোপন কারাগার, যেখানে শুধু স্পেশাল এনিমিদেরকে আটকে রাখা হয়, অর্থাৎ বাংলাদেশের আয়নাঘরের মতো। আর এই স্পঞ্জা প্রিজন থেকে তাকে উদ্ধার করা কোনোভাবেই সম্ভব না। থমাস জানায় সম্ভব না মানে কি, আমাদের যে করে হোক কোলকে উদ্ধার করতে হবে। তার কথা শুনে সোফিয়া জানায় দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। এদিকে স্পঞ্জা জেলের মধ্যে একজন কয়েদি আরেকজন কয়েদিকে, যার নাম হচ্ছে পাবেল, তাকে হাঙ্গেরিয়ান ভাষায় কিছু একটা বলে, কিন্তু আমরা তো আর হাঙ্গেরিয়ান ভাষা বুঝি না, তাই সে কি বললো সেটাও বুঝতে পারেনি। তবে আপনারা এই পাবেলকে একটু মনে রাখেন, কারণ সে আপাদমস্তক আমারই মতো একজন দেশপ্রেমিক। আই লাইক দ্যাট ম্যান। অন্যদিকে সোফিয়া থমাস একটা আন্ডারগ্রাউন্ডে চলে আসে, যেখানে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক অস্ত্র দেখতে পাই। অ্যাকচুয়ালি সোফিয়া দাদা জার্মানির হয়ে যুদ্ধ করেছিল, এরপর তার বাবা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে, আর এখন সোফিয়ার পালা। এখন তাদের কথা বলার এক মুহূর্তে সেখানে সোফিয়ার বড় দুই ভাই ভজিস্লাভ আর জোরান চলে আসে। জোরান থমাসকে বলে কাল সকালে কোলকে পোজারবাগ জেলে শিফট করা হবে। পাশে থেকে সোফিয়া জানায় পোজারবাগ হচ্ছে দুর্ভেদ্য জেল, সেখানে নেওয়া মাত্রই তার মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে, মানে সেখানে গেলে বাঁচার কোনো উপায় নেই। তাদের কথা শুনে থমাস জানায় তোমরা আমাকে 5 জন ভালো শুটার আর পোজারবাগের ম্যাপটা দাও, এগুলো হলে আমি খুব সহজে কোলকে উদ্ধার করে নিয়ে আসতে পারবো। থমাসের কথা শুনে সবাই হাসতে শুরু করে, কারণ এই শহরে তারা 3 জন বাদে কেউই তাকে সাহায্য করবে না। কাজে এখন থমাসকে, সোফিয়া আর তার ভাইদের নিয়ে কোলকে উদ্ধার করতে হবে। অন্যদিকে সার্বিয়ান সৈন্যরা স্পঞ্জা জেল থেকে কোল আর পাবেলকে নিয়ে পোজারবাগ জেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তাদের কাছে মনে হচ্ছিল যে সামনে গেলে হয়তো বা কোনো একটা বিপদ হতে পারে, কারণ চারিদিকে রাস্তা একদম শুনশান, নীরব, নিস্তব্ধ। বিপদ হলেও হতে পারে, অ্যান্ড তাদের এই ভয়টাই সত্যি হয়। অর্থাৎ তারা একটু সামনে গিয়ে লক্ষ্য করে যে সোফিয়া তাদের রাস্তা ব্লক করে রেখেছে। সৈন্যগুলো বুঝতে পারছিল না যে এই মেয়েটাকে আর সে কি চায়। এখন সোফিয়া গাড়ি থেকে বের হয়ে সৈন্যদের কাছে চলে যায় তাদের সাথে কথা বলার জন্য। দূর থেকে থমাস স্নাইপার তাক করে ধরে আছে, যদি সোফিয়ার কিছু হয় তাহলে সে স্নাইপার চালাবে। থমাসের ডান পাশে আবার জোরানো দাঁড় হয়ে আছে, মানে সবাই একেবারে পুরোদমে প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছে আর কি। সোফিয়া তাদের সাথে কথা বলার এক মুহূর্তে গাড়ির মধ্যে বোম ব্লাস্ট করে, যেটা তারা আগে থেকে সেট আপ করে রেখেছিল। এদিক থেকে সোফিয়া তার গুলি দিয়ে সৈন্যদেরকে মারতে শুরু করে, আর দূরে থেকে থমাস তার স্নাইপার দিয়ে একে একে সার্বিয়ান সৈন্যদেরকে মারছিল। অন্যদিকে পাবেল আর কোল তাদের সামনে থাকা সৈন্যদেরকে মেরে গাড়ি থেকে বাইরে বের হয়ে আসে। এখন সার্বিয়ান সৈন্য এবং সোফিয়াদের মাঝে বেশ কিছুক্ষণ বন্দুক যুদ্ধ হয়, তবে শেষ পর্যন্ত তারা সার্বিয়ান সৈন্যদেরকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। এবার গাড়ির মধ্যে থমাস কোলকে জানায় এই লোকটাকে, আর এই আমাদের সঙ্গে কেন? কোল জানায় থমাস তোমার মিশন তখনই শেষ যখন ব্যালস্টোরিয়াকে মেরে ফেলেছ, এখন থেকে আমার মিশন শুরু। আমাকে যে করে হোক পাবেলকে অন্য দেশে পাঠিয়ে দিতে হবে। কোলের কথা শুনে থমাস খুবই অবাক হয়, আসলে সে কি করতে চাইছে আর সে কোন মিশনের কথাই বা বলছে। এখন তারা গাড়িতে করে পাবেলের দেখানো সেই প্রতন আয়রন ফ্যাক্টরিতে চলে আসে, যেখানে সার্বিয়ান সরকার মুসলিমদের ধরে এনে জোর করে আকরিকের কাজ করাতো, এবং এখানে শেষ না, কাজ শেষ হলে তাদেরকে মেরে ফেলা হতো। এখন তারা যেই না ফ্যাক্টরির ভিতরে ঢুকতে যাবে তখনই বেশ কিছু সার্বিয়ান সৈন্য ট্যাঙ্ক দিয়ে তাদের দিকে লাগাতার গুলি করতে শুরু করে। অতর্কিত হামলার জন্য থমাসরা বুঝতে পারছিল না যে এখন কি করবে বা কোন দিকে যাবে। তবে সঠিক সময়ে পাবেল তাদেরকে নিয়ে আন্ডারগ্রাউন্ডে চলে আসে, আর উপরে ভজিস্লাভ ট্যাঙ্কের দিকে লাগাতার গুলি চালিয়ে যাচ্ছে। সাধারণভাবে ভজিস্লাভ তাদের সাথে পেরে উঠবে না, কারণ সে একা আর তারা সবাই। ট্যাঙ্কের গুলিতে ভজিস্লাভের বুক ঝাঁঝরা হয়ে যায়, অর্থাৎ সে ওখানে মারা যায়। এদিকে আন্ডারগ্রাউন্ডের ভিতরে গিয়ে জোরান সবাইকে জানায় এখন যদি আমরা সবাই একসঙ্গে পালানোর চেষ্টা করি তাহলে কখনোই পালানো সম্ভব না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো পাবেলকে বাঁচানো, কারণ সে খুবই বিখ্যাত একজন শান্তিবাদী লেখক এবং রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীর একজন মানুষও বটে। কাজে তাকে যেভাবে হোক বাঁচাতে হবে। এ সময় পাবেল জানায় আমাকে নিয়ে টেনশন করো না, তারা যে কোনো মূল্যে হোক আমাকে বাঁচাবে, কারণ আমি মরলে ওদের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে। এখন জোরান সবাইকে নিচে টানেল দিয়ে বাইরে পালাতে বলে, আর সে নিজে বাইরে আসে সার্বিয়ান সৈন্যদের সঙ্গে ফাইট করার জন্য। তবে জোরান খুব ভালো করে জানে যে সে তাদের সঙ্গে পেরে উঠবে না, আর হয়ও এমনটাই। আন্ডারগ্রাউন্ড থেকে থমাসরা জোরানের আর্তনাদের আওয়াজ পায়, মানে সে মারা গিয়েছে। সে যাই হোক থমাসের টানেলের মধ্য দিয়ে ভয়ে ভয়ে উপরে উঠে আসে। যদিও তাদের সামনে ছিল সার্বিয়ান সৈন্য আর ট্যাঙ্ক, তবে থমাসরা খুবই সতর্কতার সহিত টানেল থেকে বেরিয়ে জঙ্গলে ঢুকে পড়ে। বলা যায় তারা এখন সেফ, কিন্তু না, তারা এখনও সেফ না, কারণ তাদের 10 মিনিট পরে সে টানেল দিয়ে সার্বিয়ান একজন স্নাইপার বের হয়। এনা হচ্ছে মার্শকে দেখে এরা বেশ ঘাবড়ে যায়, এ আবার কই থেকে আসলো? এমনিতেই সৈন্যদের জ্বালায় বাঁচে না, আবার স্নাইপার এসেছে। এবার থমাস দূর থেকে মার্শের উপরে স্নাইপার তাক করে ধরে, তবে পাশে থেকে কোল জানায় প্লিজ শুট করো না, কারণ তোমার এই শুটের জন্য সার্বিয়ান সৈন্যরা আমাদের লোকেশন জেনে যাবে, আর একবার তারা আমাদের লোকেশন পেয়ে গেলে সবাইকে মেরে ফেলবে। অতএব থমাস অনেক চিন্তা ভাবনা করে নিজের স্নাইপার গুটিয়ে নেয়। এরপর তারা হাঁটতে হাঁটতে একদম জঙ্গলের ভিতরে চলে আসে, যেখানে পাবেল সবাইকে জানায় আমরা এখন কোমরা যাব, অর্থাৎ যেখানে মুসলিমদের গ্রাম বা যেখানে মুসলিমরা বসবাস করে। সেই গ্রামে আমার একজন বন্ধু যার নাম হচ্ছে নওজাত, সে থাকে।
আশা করছি তার কাছে গেলে সে আমাদের জন্য পালানোর একটা ব্যবস্থা করে দিবে। থমাস জানায়, আচ্ছা এখান থেকে কোমরা কত দূরে? পাবেল বলে, খুব বেশি একটা দূরে না, প্রায় 10 কিলোমিটারের মতো। মানে এখন তারা রওনা দিলে সকালের মধ্যেই পৌঁছে যাবে। থমাস জানায়, তাহলে ঠিক আছে, এখনই রওনা দেওয়া যাক। তবে যাওয়ার আগে সোফিয়াকে তার বাড়িতে পাঠিয়ে দিব, কারণ আমাদের কিছু একটা হলে সে উদ্ধার করতে পারবে। পাশ থেকে কোল জানায়, না, সে এভাবে যেতে পারবে না। থমাস বলে, এসব মাদাবোর্ড টাইপের কথা বাদ দাও, কারণ এখন আবেগ দিয়ে কাজ চলবে না, বিবেক দিয়ে ভাবতে হবে। অ্যাকচুয়ালি কোল কিন্তু শুরু থেকে সোফিয়াকে পছন্দ করে এসেছে, মানে অন কাইন্ড অফ লাভ অর অনসাইড লাভ। এটাকে অনসাইড লাভ বলে ভুল হবে। মূলত বেশ কিছু জায়গায় সোফিয়া কোলের দিকে তাকিয়ে দু একবার মুচকি হাসি দিয়েছিল, আর বেচারা কোল এতেই সোফিয়ার প্রতি ফিদা হয়ে গেছে। আসলে ছেলেরা এরকম সহজ সরল হয় বলে মেয়েরা তাদেরকে ঠকিয়ে অন্যত্র চলে যায়, আর অ্যাকচুয়ালি ছেলেরা আসলে অনেক সহজ সরল। মেয়েরা তাদের দিকে একবার তাকিয়ে মুচকি হাসি দিলেই ছেলেরা ফিদা হয়ে যায়, তবে সব ছেলে না। সে যাই হোক, পরিশেষে তারা সোফিয়াকে বিদায় জানিয়ে নিজেরাও কোমরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। থমাসরা প্রায় ঘন্টাখানেক হাঁটার পর নওয়াজদের বাসায় পৌঁছে যায়। নওয়াজ তার বন্ধু পাবেলকে দেখেই বুকে জড়িয়ে নেয়, কারণ তারা দুজন বহু বছর থেকে একে অপর থেকে আলাদা। এবার নওয়াজ বলে, আচ্ছা হঠাৎ তোমরা কি মনে করে এখানে এসেছো? পাবেল জানায়, বন্ধু, আমরা বিপদে পড়ে গেছি, তোমার সাহায্য প্রয়োজন। তুমি যেভাবে পারো আমাদেরকে বর্ডার পার হতে সাহায্য করো। নওয়াজ বলে, সমস্যা নেই, সব ব্যবস্থা হয়ে যাবে। প্রতিদিন রাতের বেলায় এই গ্রাম থেকে একটা বাস ক্রিজেপসিতে যায়, আর ক্রিজেপসি থেকে বর্ডার অল্প একটু দূরে। এখন সেই বাসটা আমি চালিয়ে তোমাদেরকে বর্ডারের কাছে পৌঁছে দিব, সো নো টেনশন। নওয়াজের কথা শুনে পাবেল তাকে ধন্যবাদ জানায়, কারণ এই বিপদের মুহূর্তে এমন একটা সাহায্য খুব বেশি প্রয়োজন ছিল। সো রাতের বেলা তারা সবাই একটা বাস গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। গাড়ির মধ্যে কোল থমাসকে জানায়, আচ্ছা তুমি কত বছর থেকে স্নাইপার চালাচ্ছ? আর তুমি যদি স্নাইপারিস্ট না হতে তাহলে কি করতে? থমাস বলে, আমি প্রায় 26 বছর ধরে স্নাইপার চালাচ্ছি, আর আমি যদি দক্ষ স্নাইপারিস্ট না হতাম তাহলে ইঞ্জিনিয়ার হতাম, কারণ ছোটবেলা থেকে আমার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ছিল। তাদের কথা শুনে পাশে থেকে পাবেল জানায়, দক্ষ স্নাইপার হয়ে নিজেকে প্রাউড ফিল করো নাকি? আর মানুষ মারা কি কোনো দক্ষতার মধ্যে পড়ে? তার কথা শুনে থমাস জানায়, শোনেন, আমরা একজন মানুষকে মারি বলে অন্যরা জীবিত থাকে। পাবেল বলে, মানুষ না মেরেও তো শান্তি কায়েম করা যায়, যদি আমরা ডিপ্লোম্যাটিক ওয়েতে কাজ করি তবুও সমাধান হয়ে যাবে। থমাস জানায়, ডিপ্লোম্যাটিক ওয়েতে যদি কাজগুলো করা যেত তাহলে আমরা করতাম, কিন্তু এভাবে কখনোই সমাধান আসে না, তার জন্য রক্ত ঝরাতে হয়। এবার পাবেল বলে, দেখো, তোমার আর আমার কাছে একই, তবে আমি চাই কোনো প্রকার রক্ত না ঝরিয়ে শান্তি কায়েম হোক। এখন তারা যখন কথা বলছিল তখনই সামনে তাকিয়ে লক্ষ্য করে যে সার্বিয়ান সৈন্যরা রাস্তা ব্লক করে গাড়ি চেক করছে। সৈন্যদেরকে দেখে থমাসরা তো প্রচণ্ড ভয় পেয়ে যায়, এই বুঝি ধরা পড়ে যাব। এবার নওজদ গাড়ি থামালে একজন সৈন্য এসে গাড়ি চেক করতে শুরু করে, কিন্তু সে পুরো গাড়ি চেক করে কোথাও থমাসদেরকে দেখতে পায় না। অ্যাকচুয়ালি সার্বিয়ান সৈন্যরা আসার আগেই অন্য পাশ দিয়ে থমাসরা পালিয়েছে। এদিকে থমাস পাবেলকে জানায়, বর্ডারের কাছে যেতে আর কতক্ষণ সময় লাগবে? পাবেল বলে, জোরে জোরে হাঁটলে 2 থেকে 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। থমাস বলে, তাহলে ঠিক আছে, দ্রুত যাওয়া যাক। অন্যদিকে জেমস আর ড্যান, যারা গোপন তথ্যের মাধ্যমে জানতে পেরেছে যে থমাসরা পাবেলকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি জেমসরাও জানে যে পাবেল কতটা গুরুত্বপূর্ণ একজন মানুষ, তাকে যে কোনো মূল্যেই হোক বাঁচাতে হবে, যার জন্য তারা সিমান্ডের উদ্দেশ্যে একটা হেলিকপ্টার পাঠিয়ে দেয়। সিমান্ড হচ্ছে বর্ডারের কাছের একটি এরিয়া বা এলাকা। এদিকে থমাসরা জঙ্গল পার করে সিমান্ড বর্ডারের কাছে এসে সামনে বিল্ডিংগুলোর উপরে নজর রাখছিল। তাদের ভয় হচ্ছিল যদি কোনো সার্বিয়ান সৈন্য বিল্ডিংয়ে লুকিয়ে থাকে তাহলে তো আমরা বিপদে পড়ে যাব। এ সময় পাশে থেকে কোল জানায়, এটা তো পরিত্যক্ত ভূতুরে শহর, এখানে কি মানুষ বসবাস করতে পারে? তার কথা শুনে পাবেল জানায়, এখানে প্রায় 600 বছর ধরে মুসলমানদের বসবাস ছিল। প্রথমে নাজিস বাহিনী তাদেরকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল, পরে কমিউনিস্ট এবং সার্বিয়ান সৈন্যরা। মূলত তাদের উদ্দেশ্য ছিল মুসলিমদের অস্তিত্ব ধ্বংস করে দেওয়া। কোল বলে, তারা এমন করেছিল কেন? পাবেল জানায়, ভাষা, ধর্ম, সম্পত্তি, লোভে পড়ে ইত্যাদি কারণে তারা এই কাজগুলো করেছিল। এখন তারা যখন এইসব বিষয় নিয়ে কথা বলছিল তখন থমাস দূরবীন দিয়ে লক্ষ্য করে যে কিছু সার্বিয়ান সৈন্য তাদের দিকে এগিয়ে আসছে। সৈন্যদেরকে দেখে থমাস কোলকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলে, তবে তারা প্রস্তুতি নেওয়ার আগে সৈন্যরা তাদের দিকে গুলি চালায়। দুর্ভাগ্যবশত একটা গুলি এসে পাবেলের শোল্ডারে আঘাত করে। এবার থমাসরা কোনো রকমে পাবেলকে নিয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। এদিকে সার্বিয়ান সৈন্যরা তাদের দিকে এগিয়ে আসছে, যে কোনো মুহূর্তে আবারও তাদের উপরে অ্যাটাক হবে। বিপদ থেকে বাঁচার জন্য থমাস কোলকে ডান পাশে পাঠিয়ে সে নিজে বাম পাশে চলে যায়, আর মাঝে পাবেলকে টোপ হিসেবে রেখে দেয়। মানে ব্যাপারটা হচ্ছে, যখন এই সৈন্যরা পাবেলকে মারতে আসবে ঠিক তখনই দুপাশ থেকে থমাস আর কোল সৈন্যদেরকে মেরে ফেলবে। কিন্তু এখানে শত্রুরা নতুন একটা প্ল্যান তৈরি করে, মানে তারাও জিনিয়াস। অ্যাকচুয়ালি সৈন্যরা সংখ্যা ছিল অনেক বেশি, যার জন্য তারা শুধু পাবেলের দিকে না, থমাস এবং কোলকেও মারার জন্য একের পর এক গুলি চালায়। তবে থমাস আর কোল ছিল অনেক বেশি স্মার্ট আর দ্রুত, এর ফলে তারা দুজন খুব সহজে এক এক করে নিজেদের সামনে সৈন্য এবং পাবেলের সামনে সৈন্যদেরকে মেরে ফেলে। যদিও সৈন্যগুলো অনেক বেশি এক্সপার্ট ছিল, তবে থমাসের সামনে তারা টিকতে পারেনি। এখন থমাস তাদেরকে জানায়, আমাদের উচিত এখনই শহরে যাওয়া, কারণ জঙ্গলের পরিস্থিতি বেশি একটা ভালো না। তার কথা শুনে কোল জানায়, তুমি কি পাগল হয়ে গেছো?
এখন যদি শহরে যায় তাহলে নির্ঘাত ধরা পড়ে যাব। কাজে আমরা এখন শহরে না গিয়ে সামনে পরিত্যক্ত সীমান্ডা চলে যাব, অর্থাৎ এই যুদ্ধ বিধ্বস্ত জায়গার কথা বলা হচ্ছে। থমাস বলে ঠিক আছে, তাহলে চলো যাওয়া যাক। অন্যদিকে সেই পরিত্যক্ত বিল্ডিংয়ে আমরা মার্শকে দেখতে পাই, যিনি তার স্নাইপার দিয়ে চারিদিকে শত্রু খুঁজে বেড়াচ্ছে। মার্শ অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর সে 3 জন সৈন্য দেখতে পায় যাদের গায়ে তার মতো পোশাক ছিল। তবে সমস্যা হলো তারা লুকিয়ে লুকিয়ে বিল্ডিংয়ে প্রবেশ করছে। কিন্তু কেন? মার্শের মনে সন্দেহ জাগে, এরা কি করছে বা এরা কারা? এখন ক্যামেরা এই 3 জনের দিকে ফোকাস করা হলে আমরা লক্ষ্য করেছি এরা আর কেউ না, এরা হচ্ছে থমাস, পাবেল আর কোল। অ্যাকচুয়ালি থমাসরা সৈন্যদের পোশাক পরে নিজেদের সেফ দেওয়ার চেষ্টা করছে আর কি। এবার থমাস জানায় আমাদের উচিত আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়া, কারণ উপরে থাকলে বলা যায় না আমরা যে কোনো মুহূর্তে বিপদে পড়ে যেতে পারি। অতএব তারা সবাই প্ল্যানিং মতো আন্ডারগ্রাউন্ডে এসে সামনের দিকে যেতে শুরু করে। কোল থমাসকে বলে আচ্ছা আজকে কি বার? থমাস জানায় সম্ভবত আজকে ওয়েডনেসডে। কোল বলে আমার মনে হচ্ছে যে আমি এই ওয়েডনেসডেতে মারা যাব, আর আমি যদি কোনোভাবে একবার বাসায় যেতে পারি তাহলে গোসল করে খুব সুন্দর একটা ঘুম দিব। আমি জানি না যে শেষ কবে ভালো করে একটা ঘুম দিয়েছিলাম। সে যখন এই কথাগুলো বলছিল তখনই তার পাশে একটা বোম ব্লাস্ট হয়। অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে মার্শ আন্ডারগ্রাউন্ডে সকল জায়গায় বোম ফিট করে রেখেছে, যাতে করে কোনো মানুষ আসলে সে খুব সহজেই তাদেরকে ধরতে পারে বা মেরে ফেলতে পারে। যথারীতি মার্শ রিমোটে চাপ দিয়ে আন্ডারগ্রাউন্ডে সকল বোম ব্লাস্ট করে দেয়। অন্যদিকে আন্ডারগ্রাউন্ডের ভিতরে থেকে থমাসরা কোনো রকমের জীবন বাঁচিয়ে বাইরে বের হয়ে আসে। তারা যদি আর 5 সেকেন্ড লেট করতো তাহলে হয়তো বা আর বেঁচে থাকা লাগতো না। এবার থমাস কোলকে জানায় তুমি পাবেলকে নিয়ে বিল্ডিংয়ের টপে চলে যাবে, আর আমি সাইডে থেকে আগন্তুকের উপরে নজর রাখবো। অ্যাকচুয়ালি থমাসরা এখনো মার্শের খবর পায়নি যে সে এখানে আছে। তারা ভেবেছে সম্ভবত কোনো একটা শূন্য লুকিয়ে রয়েছে আর কি। সে যাই হোক, প্রথমে কোল আর পাবেল আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়ে একটা বিল্ডিংয়ে লুকিয়ে পড়ে। এদিক থেকে থমাসও উপরে এসে স্নাইপার দিয়ে চারিদিকে নজর রাখছিল যে কোথাও কোনো শূন্য লুকিয়ে আছে কিনা, কিন্তু সে আশেপাশে কিছু দেখতে পায় না, যার জন্য সে অন্য একটা বিল্ডিংয়ের দিকে যেতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে মার্শ স্নাইপার চালালে একটুর জন্য মিসফায়ার হয়ে যায়। গুলি চালানোর জন্য থমাস বুঝে যায় যে এই জায়গার মধ্যে শুধু একজন স্নাইপারে রয়েছে। কাজেই এই স্নাইপারকে মারা তাদের জন্য খুব বেশি একটা কঠিন কোনো ব্যাপার না, কারণ তারা এর আগেও বহু স্নাইপারিস্টকে মেরেছে। এই দিক থেকে কোল আর পাবেলও সেই স্নাইপারকে খুঁজছিল। এ সময় পাবেল কোলকে জানায় অনেক আগে তুমি তোমার বসকে হত্যা করেছিলে কেন? সে তো তোমার সিনিয়র, তাকে হত্যা করা একদমই ঠিক হয়নি। তার কথা শুনে কোল জানায় শোনেন, অফিস থেকে আমাদেরকে রাশিয়ার ড্রাগ মাফিয়াকে ধরার জন্য একটা মিশনে পাঠানো হয়েছিল। আমরা সফলভাবে সেই মাফিয়াটাকে ধরে ফেলেছিলাম, কিন্তু আমাদের বস আমাদের সাথে বেইমানি করে সেই মাফিয়ার সঙ্গে কম্প্রোমাইজ করেছিল, অর্থাৎ বিশ্বাসঘাতকতা করেছিল। এরপর আমি তার বেইমানের জন্য তাকে শুট করে মেরে ফেলি। কোলের কথা শুনে পাবেল জানায় মাঝে মাঝে আমাদেরকে ভায়োলেন্সও করতে হয় যাতে অন্যরা শান্তিমতো ঘুমাতে পারে। সিনেমার শুরুতে যদিও পাবেল একজন শান্তিকামী মানুষ ছিল যে কাউকে মারতে চাইতো না, তবে সে এখন বুঝতে পারছে যে মাঝে মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ভায়োলেন্সের প্রয়োজন হয়। অন্যদিকে সার্বিয়ান সৈন্যরা সীমান্ডার দিকে, অর্থাৎ যেখানে পাবেলরা রয়েছে সেদিকে আসছে। অ্যাকচুয়ালি মার্শ তাদেরকে এখানে আসার জন্য খবর দিয়েছে আর কি। এদিকে থমাস একটা জায়গাতে লুকিয়ে লুকিয়ে স্নাইপার দিয়ে মার্শকে খুঁজছিল, কিন্তু তখনই মার্শ আবার পাশে বিল্ডিং থেকে থমাসের উপরে শুট করে। সৌভাগ্যবশত থমাস এই যাত্রায় বেঁচে যায়, তবে পাশ থেকে কোল মার্শের উপরে একেবারে গুলি চালায়। অ্যাকচুয়ালি এটা থমাসের একটা প্ল্যান ছিল, মানে থমাস নিজেকে টোপ হিসেবে ব্যবহার করে মার্শকে মারতে চেয়েছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি, কারণ মার্শ অনেক দ্রুত আর চালাকও বটে। এবার মার্শ লুকিয়ে লুকিয়ে অন্য একটা বিল্ডিংয়ে গিয়ে কোলের বুকে শুট করে দেয়। কোল প্রচণ্ড আহত, সে সম্ভবত বাঁচবে না। সে পাবেলকে জানায় আজকে আমার জন্মদিন, কিন্তু আমার জন্মদিন এভাবে পালন হবে সেটা আমি ভাবতেও পারিনি। এবার মাইক্রোফোনের মাধ্যমে কোল থমাসকে জানায় তুমি আমাকে বাঁচাতে আসলে কেন? তুমি চাইলে তো এই দেশ থেকে পালিয়ে যেতে পারতে, কিন্তু তুমি কেন ফিরে আসলে? থমাস জানায় কয়েক বছর আগে আমি আর মিলার একটা মিশনে গিয়েছিলাম। সেই মিশনে গিয়ে আমি ধরা পড়ে যাই। শত্রুরা আমাকে অনেক অত্যাচার করেছে, এমনকি শেষ পর্যন্ত তারা আমার হাতের আঙ্গুল কেটে দিয়েছিল। আমি ভেবেছিলাম সেদিনে মারা যাব, তবে মিলার আমাকে নিজের জীবনের বাজি নিয়ে উদ্ধার করেছিল। আমি এখনও মিলারের কাছে ঋণী। আমি মিলারের ঋণ শোধ করার জন্য তোমাকে বাঁচাতে এসেছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফার্স্ট পার্টের কাহিনী। যারা এখনো ফার্স্ট পার্ট দেখেনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন, ঠিক আছে? থমাসের কথাগুলো শুনে কোল খুবই আবেগপ্রবণ হয়ে পড়ে। সেও ভাবতেও পারেনি যে থমাস এত ভালো একজন মানুষ। এবার অন্যদিকে থমাস একটা ট্রাপ তৈরি করে মার্শকে মারার জন্য, কারণ থমাস জানে সরাসরি মার্শকে মারা সম্ভব না, তার জন্য এই ব্যবস্থা আর কি। অন্যদিকে আমেরিকান হেলিকপ্টার আসছে থমাসদেরকে উদ্ধার করার জন্য, যদিও তাদের আরও আগে আসার কথা ছিল, কিন্তু যান্ত্রিক সমস্যার জন্য লেট হয়ে গেছে। এদিকে থমাস মার্শকে ডিস্ট্র্যাক্ট করার জন্য একটা বোম ব্লাস্ট করে, অ্যান্ড তার এই আইডিয়াটা বেশ কাজেও দেয়, কারণ মার্শ যেই না সে বোমের দিকে স্নাইপার তাক করে ঠিক সেই সময় থমাস তার মাথায় শুট করে দেয়। আর এইভাবেই মার্শের গল্পটা এখানে শেষ হয়ে যায়। এখানে থমাস আবারও প্রমাণ করলো যে সে একজন দক্ষ স্নাইপার, আর কেন তাকে দক্ষ স্নাইপার বলা হয়। এ সময় আবার আমেরিকান হেলিকপ্টার তাদের পরিত্যক্ত জায়গার মধ্যে পৌঁছে যায়। অতএব থমাসরা দেরি না করে কোনো রকমের হেলিকপ্টারে উঠে সেখান থেকে পালিয়ে যায়।
তারা পালিয়ে যাওয়ার সময় লক্ষ্য করে যে সার্বিয়ান সৈন্যরা গাড়ি নিয়ে পরিত্যক্ত জায়গাতে আসছে, কিন্তু ততক্ষণে সার্বিয়ান সৈন্যদের অনেক লেট হয়ে গেছে। এখন তারা মাদারবোর্ড গালি দেওয়া ছাড়া আর কিছু করতে পারবে না, কারণ তারা এখন আকাশের উপরে। হেলিকপ্টারের মধ্যে থমাস কোলকে জানায়, তুমি এখন বাসা যেতে পারবে, আর কোনো বাধা নেই। থমাসের আশ্বাস শুনে কোল বলে, আমার কোনো আফসোস নেই মারা যেতে। আমি শুধু চেয়েছিলাম আমি যেন জেলখানাতে না মরি। আমার স্বপ্ন পূরণ হয়েছে, আমি যা চেয়েছিলাম তাই পেয়েছি, আজ থেকে আমি মুক্ত। কোল শেষবারের মতো ফ্রিডম অর্থাৎ মুক্ত বলে মারা যায়। এটা অন কাইন্ড অফ মুক্তি বলা চলে। অ্যাকচুয়ালি থমাস চেয়েছিল স্বাধীন একটা জীবন, যদিও সে স্বাধীন জীবন পেয়েছিল, কিন্তু সেটা ভোগ করার সুযোগ হয়নি। কোল মারা যাওয়াতে থমাস খুবই কষ্ট পায়, কারণ সে তার খুবই কাছে একজন সহযোগী ছিল, আর এতদিনে তারা নিজেদের বন্ধু হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি কোল একাই না, এই পর্যন্ত ফার্স্ট পার্ট মিলিয়ে মোট 4 জন সহযোগী মারা গেল। মাঝে মাঝে থমাস সহযোগী মারা যাওয়ার জন্য নিজেকে দায়ী করে, যদিও সে এর জন্য দায়ী না, তবে সে নিজের প্রতি খুবই বিরক্ত। সে কেন তাদেরকে বাঁচাতে পারছে না বা পারে না। এখন তাদের শোক, আবেগ, বিরক্ত, ভালোবাসার মধ্য দিয়ে স্ন্যাপার সেজের দ্বিতীয় পার্ট শেষ হয়। এই সিনেমার আর কিছু পার্ট রয়েছে, আপনারা যদি চান তাহলে আমরা সেই পার্টগুলো এক্সপ্লেন করব। আর যদি আপনাদের পছন্দের কোনো মুভি থেকে থাকে তাহলে সেটাও বলতে পারেন, আমরা সেই মুভিগুলো এক্সপ্লেন করার চেষ্টা করব। আর যারা স্ন্যাপার সেজের ফার্স্ট পার্ট দেখেনি তাদের জন্য কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা ওখান থেকে দেখে নেবেন। যদি পিন কমেন্ট থেকে লিঙ্কে ঢুকতে অসুবিধা হয় তাহলে চ্যানেলের ভিতরে গিয়ে দেখে নেবেন, ঠিক আছে? সো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ।